রাত প্রায় 2টা। একটা পুরনো বিল্ডিং এর ভিতরে থাকা নানদের ঘুম ভেঙে যায় একটা ভয়ঙ্কর চিৎকার শুনে। তারা দৌড়ায় যায় একটা রুমের সামনে, আর দরজা খুলেই যা দেখতে পায় সেটা আজকে পর্যন্ত ক্যাথলিক চার্চের সবচেয়ে ভয়ঙ্কর এক্সোরসিজমগুলোর একটা। বিছানার উপর বসেছিল একটা মহিলা, তার চোখ উল্টানো ছিল, মুখ দিয়ে বের হচ্ছিল অদ্ভুত শব্দ, আর কয়েকজন উইটনেস দাবি করেছিল সেই রুমে একজন না, যেন একসাথে অনেকগুলো কণ্ঠ কথা বলছিল। প্রিস্টরা তাকে ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু সেই অসুস্থ মহিলা এতটা শক্তি দেখাচ্ছিল যে অনেকজন মিলেও তাকে ধরে রাখা সম্ভব হচ্ছিল না। তার নাম ছিল এমা স্মিথ, আর অনেকের মতে এটা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রিয়েল এক্সোরসিজম কেস, যেটার উপর বেস করে দ্য রিচুয়াল মুভিটা ক্রিয়েট করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আইতুর রহমান অ্যান্ড চলেন আপনাদের একটা গল্প শোনাই। আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের মধ্যে অনেকে আমাকে এখনও ফলো করেননি, মেক শিওর টু ফলো মি টু গেট মোর এক্সাইটিং ভিডিওস লাইক দিস। এমা স্মিথ একজন ক্যাথলিক ছিল বা খ্রিস্টান ধর্ম পালন করত, আর সে অনেক বেশি ধার্মিক ছিল ছোটবেলা থেকেই। সে তার ধর্ম ভালো মতোই পালন করছিল, কিন্তু সমস্যাটা হয় যখন তার বয়স ছিল 14। সে চার্চের ভিতর ঢোকার চেষ্টা করে, বাট সেই মোমেন্টে অনেক ধরনের ভয়েস তার মাথার মধ্যে চলতে থাকে, এবং এইসব ভয়েস অনেক আজে বাজে কাজ করার কথা দিচ্ছিল তাকে, অনেক আজে বাজে টাস্ক দিচ্ছিল তাকে বলছিল যাতে সে সবকিছু ধ্বংস করে ফেলে। ইভেন সে যে চার্চে ছিল সেখানে তাদের একটা হলি ওয়াটার ফাউন্টেন ছিল, তার মাথায় এরকম ভয়েস আসতে থাকে যেন সে এই ফাউন্টেনটা ভেঙে ফেলে, এবং আস্তে আস্তে তাদের ধর্মে যত রিচুয়াল ছিল সেগুলো থেকে সরে আসতে শুরু করে, স্পেশালি নানদের যে রিচুয়ালগুলো ফলো করতে হয়। সে হলি ওয়াটার গায়ে দেয়া বা ক্রস গায়ে লাগানো থেকে বিরত থাকতো, এবং ভুলেও যদি এরকম কিছু হয়ে যায় সে রিয়্যাক্ট করতো, সে ক্ষেপে যেত। এবং এইসব বিহেভিয়ার যত পজিশন কেস আছে, যত এই যে গোস্ট ধরা বা জিন ধরা যে পজিশন কেসগুলো আছে এগুলোর সাথে ম্যাচ হয়। প্রথমে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয় এবং তাকে ফুল নর্মাল বলা হয় তার মধ্যে কোনো ফিজিক্যাল ইলনেসের চিহ্ন নেই, এবং আরেকটা কথা বলা হয় যে এটা কোনো বডির সিকনেস না, এটা তার সোলের সিকনেস, মানে তার আত্মাটা অসুস্থ। এবং সে যেহেতু চার্চের সাথে অনেক ভালো কানেক্টেড ছিল, সে প্রথম হেল্পটা চার্চের কাছেই চায়। আর চার্চে যারা ছিল, ফাদার, নানস, সবাই ক্লিয়ার ছিল যে শি ওয়াজ পজেসড, তার উপরে একটা খারাপ কিছু ভর করেছে। যখন চার্চের মানুষরা বিশপকে জানায়, মানে যে হায়ার লেভেলের অথরিটি আছে তাকে জানায়, সে একজনেরই নাম বলে। এই হেল্পটা চাওয়া হয় 1912 সালে, আর তারা কন্ট্যাক্ট করে থিওফিলাস রাইজিঙ্গারের সাথে, যে সেই ইয়ারের প্রথম দিকে জার্মানি থেকে ইউএসএতে আসে। সে অনেক এক্সপিরিয়েন্স ছিল এবং তার কাজের জন্য সে ফেমাস ছিল। তার এরকম পজেশন বা এক্সোরসিজমের যে যত কেস আছে এগুলো নিয়ে সে অনেক এক্সপিরিয়েন্স, প্লাস সে নিজে উইটনেসও করেছে এরকম অনেক জিনিস। এবং আরেকটা মজার ফ্যাক্ট হচ্ছে এই ফাদার রাইজিঙ্গারকে সবাই মাস্কুলার বডির জন্য জানতো, এবং তাকেই এমআর কেসটা হ্যান্ডেল করার জন্য চুজ করা হয়। তারা এক্সোরসিজমের প্রিপারেশন নেয় এবং এক্সোরসিজম একবার করে, আর তাদের কাছে মনে হয় যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে, কারণ এমা নর্মাল বিহেভ করা শুরু করে। এমা বছরের পর বছর তার চার্চের জন্য লাইফটা উৎসর্গ করে, সে চার্চের সাথে সব রিলেটেড কাজ কারবারের সাথে জড়িত থাকে। সমস্যাটা তখন হয় যখন তার বয়স ছিল 46। তার মাথার মধ্যে যেরকম ভয়েস সে শুনতে পাচ্ছিল 14 বছর থাকা অবস্থায়, সেই ভয়েসগুলো আবার ফেরত আসে তার কাছে। সে নানান ধরনের উল্টাপাল্টা কথা শুনতে শুরু করে। আবার ফাদার রাইজিঙ্গারকে বলা হয়, আর ততদিনে সে আরো বেশি এক্সপেরিয়েন্সড এক্সোরসিস্ট আর প্রফেশনাল হয়ে গিয়েছে। তার কাছে যখন আবার এমা স্মিথের কেসটা নিয়ে যাওয়া হয়, তখন সে এক জায়গায় দায়িত্ব পালন করছিল, সেটা হচ্ছে সেন্ট জোসেফ প্যারিশে। সে প্রিচ হিসেবে ছিল, সবাইকে ধার্মিক জ্ঞান দিত। সেভাবে তার এই চার্চ এক্সোরসিজমের জন্য একদম পারফেক্ট, কারণ এখানে চার্চও ছিল এবং তার পাশাপাশি কনভেন্টও ছিল, মানে রুম টুমও ছিল যেখানে তারা এই রিচুয়ালটা পালন করতে পারবে। অ্যান্ড ইন কেস অফ এমার্জেন্সি তাকে আবার চার্চে আনা যায়। এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই সেন্ট জোসেফ প্যারিশ যে এলাকাটাতে ছিল সেখানের বাসিন্দাই ছিল মাত্র 100 জন। তো এমাকে যদি ওখানে নেওয়া হয়, সেই কেসটাকে গোপন রাখা বা এমার পরিচয়টা গোপন রাখা অনেক বেশি ইজি হবে। আর আরেকটা জিনিস বিশ্বাস করা হয়, এমা স্মিথের বাসার থেকে যেহেতু সেন্ট জোসেফ প্যারিশ অনেক দূরে, তো ডেভিল যে তার উপর ভর করেছে তার পাওয়ারটাও কম থাকবে। ফাদার রাইজিঙ্গার তার ফ্রেন্ডকে, যে সেই চার্চেই জব করছিল, যার নাম ছিল ফাদার স্টেগারকে, সব ব্যাপারটা ক্লিয়ার করে বলে। সে ভয় পায়, সে ভাবছিল যে ডেভিলকে সে নিজের চার্চে ইনভাইট করবে না,
এবং এটা করা ঠিক হবে নাকি না, এখান থেকে কি হইতে পারে সেটা ভেবে সে অনেক চিন্তায় পড়ে যায়। আর সে জানায় সে রাজি হবে যদি তাদের যে চার্চের মাদার আছে সে যদি পারমিশন দেয়। আর ফাদার রাইজিঙ্গারকে মাদার আগে থেকে পারমিশন দিয়ে রাখছিল, সে অলরেডি জানতো এবং সে রাজিও ছিল। সে স্টেগারকে বলে যে মাদারের সাথে সব অ্যারেঞ্জমেন্ট করার ডান। 18 আগস্ট 1928 সেন্ট জোসেফ প্যারিশ, যেটা ছিল আর্লিংয়ে, সেখানে এমাকে নেওয়া হয়। কিন্তু এখানে নেওয়ার পর থেকে এমা অনেক রাগান্বিত হয়ে যায়, সে সব কিছুতে খেপে যায়। ইভেন চার্চের নানরা যখন তাকে গ্রিট করতে যায়, ওয়েলকাম জানাইতে যায়, সে তাদের উপর অ্যাটাক করে। সামনে যেহেতু এক্সোরসিজমটা পালন করা হবে, নানরা তাকে খাওয়াইতে যায়, কারণ কেউই জানতো না যে কতদিন ধরে না খেয়ে থাকবে সে। বাট তার পেটে খাবার গেলে মনে হচ্ছিল তার শরীরে আগুন ধরে যাচ্ছে, সে খাবার খেতে পারছে না, সে চিল্লাচিল্লি করছে। এমা একটা জিনিস জানতো না যে সেই খাবারের সাথে নানরা আসলে হলি ওয়াটার মিশায় তাকে দিত। সে ওইটা খাইতো অল্প অল্প করে, অনেক সময় ফেলে দিত, আর বেশিরভাগ সময় পার করতো, বিড়ালা যেরকম পার করে ওই রকম করে পার সাউন্ড করতো। আর ফাদার রাইজিঙ্গারের আসার ওয়েট করতো। তারা ভাবে এই এক্সোরসিজম হয়তো অনেকদিন চলবে। তারা সবচেয়ে বড় রুমটা সিলেক্ট করে, আর ওই রুমের ভিতর নানান রিলিজিয়াস সিম্বল রেখে দেওয়া হয়, যেখানে ফাদার রাইজিঙ্গারের একটা লকেট ছিল। এই লকেট ফাদার রাইজিঙ্গার ইউজ করে অনেক এক্সোরসিজম পালন করেছে। তার বিশ্বাস ছিল এই লকেটের উপর একটা আলাদা পাওয়ার ছিল। নানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যারা ছিল, সবচেয়ে বড় হেলদি যারা ছিল, তাদেরকে সিলেক্ট করা হয়। তারা এমাকে রুমে নিয়ে আসে এবং রুমে যাতে ধরে রাখে, এবং তাদেরকে সব কাজের জন্য সিলেক্ট করে ফেলা হয়। এবং এমাকে এনে বেডের সাথে, স্টিলের বেড যেটা ছিল ওইটার সাথে বেঁধে দেওয়া হয়। ফাদার রাইজিঙ্গার রুমের ভিতরে ঢুকে তার ওপেনিং রিচুয়াল শেষ করার আগেই এমা দড়ি ছিঁড়ে ফেলে, এবং যারা ধরে রেখেছিল তাদের কাছ থেকেও হাত ছুটে ফেলে। মনে হচ্ছিল তার কাছে এক্সটার্নাল কোনো পাওয়ার এসে পড়েছে, এবং হঠাৎ করে সে লাফ দেয়। লাফ দিয়ে রুমের এক কোণায় ঝুলে যায়। কোনো কিছু ছাড়াই সে ওই কোণার মধ্যে আটকায় ছিল। ফাদার রাইজিঙ্গার ঘাবড়ায় না, সে বলে পুল হার ডাউন, তাকে নিচে এনে ধরে রাখো। নানরা তাকে ধরে বেডে আনে এবং এমা অনেক ধরনের নয়েজ করা শুরু করে। রাইজিঙ্গার চুপ করতে বলে সাইলেন্স শয়তান, কিন্তু এমার চিল্লানো থামে না। আর এই কনভেন্টের বাইরেও যত মানুষ ছিল তারা তো ভাবছিল যে ভিতরে মনে হয় মার্ডার করা হচ্ছে, যেই পরিমাণের চিল্লাচিল্লির সাউন্ড আসছিল। এমা কন্টিনিউয়াসলি বমি করা শুরু করে, তার মুখ থেকে স্যালাইভা পড়তে থাকে। নর্মাল একটা মানুষ যতটুকু বমি করে, এমা তার থেকে বেশি বমি করছিল। আমি আরেকটা রিমাইন্ডার দিয়ে দিই, এই যে পজিশনটা চলছে, এমা কিন্তু খাবার খাচ্ছে না। এর মধ্যে দিন যাচ্ছে, সে খাবার খাচ্ছে না, কিন্তু সে ডেইলি বমি করছে এতগুলা করে, মনে হচ্ছে যে সে ডেইলি খাবার খাচ্ছে অনেকগুলা, বাট সে না খেয়ে ডেইলি হিউজ অ্যামাউন্টের বমি করছিল। তার শরীর এতটা ফুলা শুরু করে যে নানসরা ধরে নিছিল যে সে হয়তো ফেটে যাবে, তার চোখগুলা ফেটে বের হয়ে আসবে। এমনও হয়েছে নান তাকে রুমে খাবার দিতে গিয়েছে, খাবার দিতে গিয়ে সে দেখে যে এমা আকাশে ভাসছে। ইভেন এটাও এনাফ শকিং না, একবার একটা নান যার নাম ছিল অ্যালেক্সা, সে রুমের ভিতরে যেয়ে দেখে এমার ওজন এতটা বেড়ে গিয়েছে যে সে স্টিলের বেডটা ব্যাকা হয়ে গেছে। এমা কিন্তু সেমই ছিল, মানে তার ওয়েট মাঝে মাঝে এতটা বেশি হয়ে যেত যে সে বেড ব্যাকায় ফেলতো, মাঝে মাঝে সে আকাশে উঠতো, এরকম আজব আজব ঘটনা ঘটতে শুরু করে। ফাদার প্রে করতে শুরু করে অ্যান্ড আস্ক করে হু আর দ্য লিডার অ্যামং ইউ। এমা ফার্স্ট টাইম রিপ্লাই করে, সে বলে বেলজেবাব, যেটা বাইবেল অনুযায়ী ডেভিল, দ্য প্রিন্স অফ ডেমন্স। রাইজিঙ্গার আস্ক করে এটা কি লুসিফার কিনা, বাট রিপ্লাই দেয় না, বাট ওয়ান অফ দ্য লিডার্স। এই প্রসেসটা করতে করতে আসলে রাইজিঙ্গার চিন্তা করা শুরু করে এটা হওয়ার কারণ কি। সে কজ বের করার চেষ্টা করে এবং তার সামনে সবচেয়ে শকিং কজগুলো চলে আসে। এমার বাবা জেকব আর তার ওয়াইফ মিনা স্বীকার করে যে নিজেকে আসলে চাইল্ড মার্ডারিং উইচ বলতো। সে নিজে স্বীকার করে ফেলে যে এমাকে ছোটবেলায় অনেক অ্যাবিউজ করা হতো। এমা যত এই সিচুয়েশন থেকে বের হওয়ার চেষ্টা করত, তার বাবা বদদোয়া দিত, কার্স করত, যাতে ডেমনরা বা ডেভিলরা তাকে পজেস করে। এমা ততদিন পর্যন্ত সেফ ছিল ছোটবেলায় যতদিন পর্যন্ত সে চার্চে ছিল। ইস্যু তখন হয় যখন জেকব আর মিনা ডেড বেডে থাকা অবস্থায়, মানে যখন তারা মারা যাবে তার আগ মোমেন্টে, তখন তারা ডেভিলের সাথে ডিল করে, শয়তানের সাথে ডিল করে, যাতে এই দুইজন জেকব আর মিনার সোলকে বাঁচায় রাখতে, আত্মাকে বাঁচায় রাখতে, যেন এমার আত্মাকে নিয়ে যায়। আর সমস্যাটা শুরু হয় এমার বাবা মারা যাওয়ার পরে থেকে। এই গল্পটা বলতে যেয়ে আমার নিজের লোম দাঁড়িয়ে যাচ্ছে। তখনই এমার
সাথে এগুলো শুরু হয়। কয়েক মাস ধরে এই এক্সোরসিজম রিচুয়ালটা চলতে থাকে। রাইজিঙ্গার প্রত্যেকটা সেশনে ছিল এবং তার ফ্রেন্ড যে স্টিগার ছিল সে রিগ্রেট করতে শুরু করে। সে মনে করে যে এই পজিশনের কাজটা, এক্সোরসিজমের কাজটা তার সে করতে রাজি হওয়াটা ভুল হয়েছে, কারণ চার্চের মধ্যে এমার যদি কোনো কিছু হয়ে যায় তখন চার্চের একটা বদনাম ছড়াবে। কিন্তু রাইজিঙ্গার বলে দ্য ওমেন উইল নট ডাই। ডিসেম্বর মাসে তারা 3টা সেশন করে, যেটা টোটাল ছিল 23 দিনের, এবং ডিসেম্বর 15-র দিকে মনে হচ্ছিল যে এমা ঠিক হয়ে যাচ্ছে, শি ওয়াজ গেটিং বেটার। ফাদার রাইজিঙ্গার দিন রাত প্রে করে, প্রার্থনা করে, দোয়া করতে থাকে যাতে সে বেঁচে যায়, যাতে ডেভিল তাকে ছেড়ে দেয়। সকাল 9টা, ডিসেম্বর 23, এমা হঠাৎ করে উঠে বসে। নানরা সবাই দৌড়ায় যেয়ে তাকে ধরে। এমাকে ধরার সাথে সাথে সে হঠাৎ করে আবার বেডে পড়ে যায়, আর সে আস্তে আস্তে কয়েকটা কথা বলতেই থাকে। বেলজেবাব, জুডাস, জেকব, মিনা, হেল্প হেল্প হেল্প। আর কয়েক মিনিট পর এমা চোখ খুলে। সবাই অবাক হয়ে যায়। এমা বলে, ফ্রম হোয়াট আ টেরিবল বার্ডেন আই হ্যাভ বিন ফ্রিড অ্যাট লাস্ট, মাই জিসাস মার্সি, প্রেজ বি জিসাস ক্রাইস্ট। সে এভাবে সুস্থ হয়ে যায়। হঠাৎ করে অনেক পচা বাজে দুর্গন্ধ বেরোতে শুরু করে। সবাই যে জানলাগুলো খুলে দেয় এবং এমা সুস্থ হয়ে যায়। 1 বছরের মধ্যে ওইখানে যতগুলো নান ছিল সবাই এক এক জায়গায় চলে যায়। এমার নাম, পরিচয় প্রাইভেট রাখা হয়। ইভেন আমরা এটাও শিওর না যে এমা স্মিথ যে আসলেই তার রিয়েল নেম। আর্লিং এর সেন্ট জোসেফ প্যারিশ চার্চটাও এখন আর এক্সিস্ট করে না। এবং এভাবেই সো কল্ড এমা স্মিথ তার ন্যাচারাল নর্মাল লাইফটা ফেরত পায়। দ্যাটস ইট ফর টুডে স্টোরি। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, হরর স্টোরিগুলোর এন্ডিং যে সবসময় অনেক ভয়ঙ্কর হয় এমন না, যেগুলো অনেক বেশি ভয়ঙ্কর হয় হয়তো বা ওগুলো ফেক। হ্যাঁ, এরকম একটা কেস ছিল আজকের। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং, মেক শিওর টু ফলো মি অ্যান্ড আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।